আজকের বিষয় গুণগত রসায়ন চ্যাপ্টারটার আহ্বায়ক নীতি, পরিবর্জন নীতি এবং হুন্ডের নীতি। এই তিনটা নীতির মধ্যে যে ছোটোখাটো তোমাদের কোনো কিছু যদি বোঝার সমস্যা থাকে সেই সবগুলো জিনিসই আমি আজকে ক্লিয়ার করব। তাহলে প্রথমে দেখো, আমরা আহ্বায়ক নীতি থেকে স্টার্ট করি। দেখো, অনেক সময় অনেকে আহ্বায়ক নীতিটার নামটা দেখে হয়তো মনে করে যে এটা একটা বিজ্ঞানীর নাম। আসলে আহ্বায়ক কোনো বিজ্ঞানীর নাম না, এটা একটা জার্মান শব্দ। এবং আমরা যদি এইভাবে স্টার্ট করি, AUFBAU, এটা হচ্ছে একটা জার্মান শব্দ যার মিনিং হচ্ছে টু বিল্ড আপ। তার মানে বিল্ড আপ মানে হচ্ছে নিচের থেকে তৈরি করা। যেমন ধরো, আমরা একটা বিল্ডিং তৈরি করতে প্রথমে নিশ্চয়ই মাঝের কোনো একটা ইট বসাই দিই না, নিচের থেকে শুরু করতে হবে। নিচের ইটটা বসাই, তারপর তার উপরে ইটটা বসাইতে হবে, অর্থাৎ একটার পর একটা যাইতে হবে। তাহলে আহ্বায়ক জিনিসটা এখানে কি, দেখো, আমরা যখন কোন একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব, যেমন একদম সিম্পল একটা উদাহরণ আমি দিই। সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে পারমাণবিক সংখ্যা 11 মানে হচ্ছে তার প্রোটন সংখ্যা 11টা, এবং প্রোটন সংখ্যা 11টা এই কথার অর্থ হচ্ছে নিরপেক্ষ পরমাণুর প্রোটন সংখ্যা যতটা থাকে ইলেকট্রন সংখ্যা ততটাই থাকবে। সুতরাং তার 11টা ইলেকট্রন আছে, সুতরাং এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 তারপরে 3s1। তার মানে এই যে আমরা প্রথমে 1s2 থেকে স্টার্ট করলাম, কেন? আমরা তো স্টার্ট করতে পারতাম 3s2 থেকে স্টার্ট করতে পারতাম, কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে জার্মান শব্দ অর্থাৎ আহ্বায়ক নীতি যেটা আছে সেটা আমার প্রথমে জানতে হবে যে আহ্বায়ক নীতিটা কি। তাহলে আহ্বায়ক নীতিটা হচ্ছে কোনো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি স্তরে যাবে এবং ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে গমন করবে। তার মানে এখানে নিম্ন শক্তি স্তর বলতে আমরা কি বুঝি? দেখো, নিম্ন শক্তি স্তর বা যে কোনো একটা অরবিটালে সেটার শক্তির মানটা হিসাব করা হয় n প্লাস l এর মান দ্বারা। তার মানে n এর মান এবং l এর মান যোগ করে তারপর সেটার মান যত কম হবে সেটার শক্তি তত কম। এখন n বলতে আমরা কি বুঝবো আর l বলতে আমরা কি বুঝবো সেটা একটু ভালো করে খেয়াল করে দেখো। যে কোনো ইলেকট্রন বিন্যাসে আমরা যে অরবিট বা শক্তি স্তর যেটা লিখি, যেমন এখানে 1 প্রথম শক্তি স্তর, তাহলে এখানে n এর মান হবে 1। তার মানে n হচ্ছে সবসময় শক্তি স্তর আর l হচ্ছে উপশক্তি স্তর। এবং উপশক্তি স্তর ক্ষেত্রে খেয়াল করবা l = 0 যখন হয় তখন সেটা হচ্ছে s অরবিটাল, l = 1 যখন হবে তখন সেটা হচ্ছে p অরবিটাল, l = 2 যখন হবে তখন সেটা হবে d অরবিটাল, এবং l = 3 হলে সেটা হচ্ছে f অরবিটাল। তার মানে চারটা অরবিটালের ক্ষেত্রে l এর মানও এভাবে চারটা, l এর মান 0। তার মানে l এর মান 0 হলে সেটা s অরবিটাল হবে। আবার ইনডাইরেক্টলি আমরা বলতে পারি যে s অরবিটালের ক্ষেত্রে l এর মান 0 হবে। সুতরাং যখনই আমি 1s এর ক্ষেত্রে n এর মান হিসাব করব, তাহলে n এর মান হচ্ছে এটার জন্য 1 এবং s এর জন্য l এর মান 0, তাহলে 1 + 0 = 1। এরপরে আমাদের একইভাবে 2s এই অরবিটালের জন্য, তাইলে আমার n এর মান হচ্ছে 2 প্লাস ওই l এর মান আগের মতোই, যেহেতু s অরবিটালের জন্য l এর মান 0, তাহলে সেটার জন্য 2 + 0 = 2। তাহলে যেহেতু 1s এর n প্লাস l এর মান হচ্ছে 1 আর 2s এর ক্ষেত্রে n প্লাস l এর মান হচ্ছে 2 + 0 = 2, সুতরাং যেহেতু 1s এর ক্ষেত্রে n প্লাস l এর মান কম, সুতরাং এটার শক্তি কম এবং শক্তি কম যেখানে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অর্থাৎ আমরা আহ্বায়ক নীতিটা যদি পরীক্ষায় আসে তাহলে এইভাবে লিখতে পারি যে কোনো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে যাবে, তারপর ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে গমন করবে। তাহলে দেখো, অর্থাৎ যখনই তোমাকে বেশ কয়েকটা অরবিটাল দিয়ে দিবে,
যেমন ধরো দেওয়া হলো যে 2p তারপরে 3s 4d এরকম তিনটা অরবিটাল দেওয়া আছে। এখন কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে কোনটাতে পরে প্রবেশ করবে সেটা বের করার জন্য আমরা কি করব, অর্থাৎ প্রত্যেকটা অরবিটালের ক্ষেত্রে আমার n প্লাস l এর মানটা হিসাব করব। তাহলে 2p এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 2, l এর মান হচ্ছে p এর জন্য l এর মান 1, তার মানে 2 + 1 = 3। একইভাবে এটা 3 প্লাস l এর মান হচ্ছে 0 ইকুয়ালস তাও 3। আবার 4d 4 প্লাস d এর জন্য l এর মান হচ্ছে 2, তাহলে 2 ইকুয়ালস হচ্ছে 6। তাহলে দেখো এখানে একটা বিভ্রান্তি হয়তো সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে আমরা আগে বলছিলাম যার n প্লাস l এর মান কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 2p এবং 3s এর মধ্যে দুইটারই কিন্তু n প্লাস l এর মান সমান। তাহলে যদি কোনো দুইটা কিংবা একাধিক অরবিটালের n প্লাস l এর মান সেম হয় সেক্ষেত্রে যার n এর মান কম সেটারই শক্তি কম হবে। তাহলে এখানে 2p এবং 3s এর মধ্যে n প্লাস l এর মান দুটোই 3, কিন্তু 2p এর ক্ষেত্রে n এর মান 2 আবার 3s এর ক্ষেত্রে n এর মান 3, সুতরাং সেই ক্ষেত্রে 2p এর শক্তি কম এবং 3s এর শক্তি বেশি। এখন যদি আমি এই তিনটাকে সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো এইভাবে 2p less than 3s less than 4d। তার মানে এখানে সবচেয়ে কম শক্তি সম্পন্ন হচ্ছে 2p, তারপরে 3s, তারপরে 4d। অর্থাৎ আমরা নিচের শক্তি স্তর থেকে সাজিয়ে উপরের দিকে লিখি। কখনো কিন্তু তোমরা এইভাবে লিখবা না, যদিও হয়তো তুমি চিন্তা করো যে এখানে 4d সবচেয়ে বড়, আমি প্রথমে 4d লিখে গ্রেটার দ্যান 3s গ্রেটার দ্যান 2p এইভাবে লিখলাম। এভাবে যদিও মিনিংটা ঠিক আছে যে এটা তো 4d সবচেয়ে বড়, কিন্তু আমরা যেহেতু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে যাই, সেজন্য আমার রাইটিং অর্থাৎ লেখাটা কিন্তু এই স্টাইলে হবে, অর্থাৎ আমার সর্বনিম্ন শক্তি স্তর আগে তারপরে ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে গমন করবে। তাহলে সেক্ষেত্রে আমরা অর্থাৎ আউটবাউ নীতিটা যদি আরেকটু বলি তাহলে আউটবাউ নীতিটা কি, প্রথমে লেখার সময় যে কোনো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে যাবে তারপর ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে গমন করবে, এটা হচ্ছে আউটবাউ নীতি। আবার আউটবাউ শব্দটা একটা জার্মান শব্দ যার অর্থ হচ্ছে টু বিল্ড আপ। দেখো এই আউটবাউ নীতির আবার মাঝে মধ্যে ব্যতিক্রম হয় এবং সেই ব্যতিক্রমটাই কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে। যেমন আমরা যদি 1 থেকে অন্তত পক্ষে 30 নাম্বার মৌল পর্যন্ত যাই, 1 থেকে 30 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে মাত্র 2টা মৌলের ক্ষেত্রে এই আউটবাউ নীতির ব্যতিক্রম ঘটে এবং সেই 2টা মৌল হচ্ছে, একটা হচ্ছে ক্রোমিয়াম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 24 আর একটা হচ্ছে কপার যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। এখন প্রশ্ন করতে পারো যে কেন এরা আউটবাউ নীতির ব্যতিক্রম দেখায়, সেটা যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তাহলে সহজেই কিন্তু ফাইন্ড আউট করতে পারব। তাই দেখো প্রথমে যদি আমি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে স্টার্ট করব আমরা 1s2 2s2 2p6 তারপরে 3s2 3p6 এরপরে 4s2 3d4। দেখো এখানে অনেক সময় অনেকে আবার মুখস্থ রাখতে পারে না, সেজন্য আমি পাশে আরেকটা তোমাদের মানে ইলেকট্রন বিন্যাস করার জন্য, এটা যদিও অনেকেই জানো আমি একটু লিখে দিচ্ছি। প্রথমে 1s তারপরে 2s 2p তারপরে 3s 3p 3d, কারণ 1s এর 1 নাম্বার প্রথম শক্তি স্তরে শুধু 1s ই আছে, দ্বিতীয় শক্তি স্তরে 2s 2p, আবার তৃতীয় শক্তি স্তরে 3s 3p 3d। একইভাবে 4s 4p 4d 4f পর্যন্ত আছে। আবার আমরা এখানে এর পরে 5s 5p 5d 5f এগুলো আছে। আবার আর বেশি লেখার দরকার নাই, কারণ 1 থেকে 30 পর্যন্ত মোটামুটি আমাদের এগুলাতেই চলবে। দেখো প্রথমে আমরা 1s যেটা আছে এই সোজা একটা অ্যারো চিহ্ন দিব 1s, অর্থাৎ 1s ফিল আপ হওয়ার পরে আমরা যাব 2s এর পরেরটাতে। অ্যারো চিহ্নটা কিভাবে দিচ্ছি দেখো, 1s 2s তারপর 2p 3s, এই যে দেখো 2p এর পরে 3s, মানে আমি একটা অ্যারো চিহ্ন শেষ করে আরেকটা অ্যারো চিহ্ন ধরবো, তারপর আবার অ্যারো চিহ্ন,
একইভাবে 3p4s, তারপরে 3d 4p 5s, এরপরে 4d 5p, এখানে যদি আমি 6s লিখতাম তাহলে এইভাবে করতে পারতাম। দেখো তার মানে আমরা এখানে কিন্তু এটাই মেইনটেইন করছি, 1s 2, তারপর 2s 2, 2p6, 3s 2, 3p6, 4s 2, 3d 4। এখানে খেয়াল করে দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে নরমালি ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা এইভাবে, কারণ আমরা জানি যে 4s এর শক্তি কিন্তু 3d এর চেয়ে কম। কেন? কারণ 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান হচ্ছে 4 প্লাস 0 ইকুয়ালস 4। n প্লাস l এর মান 4 প্লাস 0 ইকুয়ালস 4। আবার 3d এর ক্ষেত্রে n প্লাস l এর মান হচ্ছে 3 প্লাস 2 ইকুয়ালস 5। তাহলে দেখেই বোঝা যাচ্ছে 4s এর n প্লাস l এর মান 4 আর 3d এর n প্লাস l এর মান 5। সুতরাং 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর 3d তে যাবে। কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রে আমার ইলেকট্রন বিন্যাস এটা হয় না। কেন হয় না? কারণ আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে d অরবিটাল এবং f অরবিটাল সবসময় অর্ধপূর্ণ এবং পূর্ণ থাকলেই তারা সবচেয়ে বেশি স্থিতিশীল অবস্থায় থাকে। কারণ আমরা জানি যে d তে সর্বমোট 10টা ইলেকট্রন থাকে, অর্থাৎ 10টা ইলেকট্রন থাকলে সেটা পূর্ণ থাকে। তাহলে 10টার অর্ধেক হচ্ছে d5, সুতরাং অর্ধপূর্ণ হচ্ছে 5 আর পূর্ণ হচ্ছে 10। তাহলে d তে যখনই 4টা ইলেকট্রন যায় তখন সে আরেকটা ইলেকট্রন গ্রহণ করার জন্য, অর্থাৎ আরেকটা ইলেকট্রন অর্জন করলেই সে কিন্তু সে স্থিতিশীল অবস্থায় থাকবে। সুতরাং তখন করবে কি, d অরবিটাল s অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে d তে 5টা করবে, s এ তখন একটা ইলেকট্রন হবে, অর্থাৎ তার ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। তাহলে এই যে দেখো d অরবিটাল স্থিতিশীলতার জন্য কিন্তু s অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে নিছে। আবার s অরবিটাল থেকে কেন নেবে? কারণ যেহেতু তার ইমিডিয়েট আগের শক্তি স্তর এবং d অরবিটালের শক্তি যেহেতু বেশি, সুতরাং s থেকে সে নিতে পারবে। আবার ইলেকট্রন একটা বেশি নেবে না, সবসময় 4টা থাকলে সে একটা নিয়ে 5টা করবে, অথবা যদি কখনো 9টা থাকে তাহলে সেক্ষেত্রে একটা নিয়ে 10টা করবে। তাহলে ধরো যখন আমরা এই লেভেল থেকে এই লেভেল কি জন্য হলো, যে d অরবিটালে 4টা ইলেকট্রন আছে, 5টা হইলেই সে স্থিতিশীল অবস্থায় থাকবে। সুতরাং সেই কারণেই সে s থেকে একটা ইলেকট্রন নিয়ে 3d5 অর্জন করলো। এখন এর পরের লাইনে আবার আমাদেরকে এই ইলেকট্রন বিন্যাসটা একটু সাজিয়ে লিখতে হবে, অর্থাৎ আমরা শক্তি স্তর অনুযায়ী সাজিয়ে লিখব। তাহলে সেক্ষেত্রে 1s2, 2s2, 2p6, তারপরে 3s2, 3p6 এবং 3d5, তারপরে 4s1। তাহলে দেখো এখানে এই যে d অরবিটালে 5টা ইলেকট্রন যখন অর্জন করলো, এটা অর্জন করলো তার স্থিতিশীলতার জন্য, কিন্তু তাতে আমাদের আউটবাউ নীতির কিছুটা ব্যতিক্রম ঘটছে। কারণ আউটবাউ নীতিতে আমরা আগেই বলছি যে ইলেকট্রন সমূহ যখন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর পুরোপুরি পূর্ণ হয়ে তারপরে কিন্তু উচ্চ শক্তি স্তরে যাবে, কিন্তু এই ক্ষেত্রে আমার 4s অরবিটাল নিম্ন শক্তি স্তর সেটা কিন্তু পুরোপুরি পূর্ণ না, তারপরে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে গেছে। সুতরাং এইটা পূর্ণ করা ছাড়াই ইলেকট্রন গেছে, সেটা কিন্তু অর্থাৎ d অরবিটালের স্থিতিশীলতার কারণে এই ব্যতিক্রমটা হয়। তাহলে তোমাকে ওই ব্যতিক্রমটাই এইভাবে আলোচনা করে লিখতে হবে যে ক্রোমিয়ামের ক্ষেত্রে আমার আউটবাউ নীতির ব্যতিক্রম কেন হয়। তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে আউটবাউ নীতির ব্যতিক্রম হয় d অরবিটালের স্থিতিশীলতার জন্য, অর্থাৎ d অরবিটালটা অর্ধপূর্ণ হলেই সেটা বেশি স্থিতিশীল থাকে, সেজন্য d অরবিটাল s থেকে একটা ইলেকট্রন নিয়ে নিজে অর্ধপূর্ণ হয় এবং আউটবাউ নীতির ব্যতিক্রম ঘটায়। এরপর দেখো আমি আগেই বলছিলাম 1 থেকে 30 পর্যন্ত আমাদের আরেকটা মৌল আছে, যেটা হচ্ছে কপার, যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। তাহলে এই ক্ষেত্রে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেক্ষেত্রে হবে 1s2, 2s2, 2p6, তারপরে 3s2, 3p6, এরপরে 4s2, 3d9। কারণ আমার 4s2 পর্যন্ত যখন যাব তখন 20টা ইলেকট্রন অলরেডি ফিল আপ, সুতরাং বাকি 9টা ইলেকট্রন যাবে 3d9। তাহলে এই ক্ষেত্রে আমরা আগেই বলছি যে d অরবিটাল যদি 10টা ইলেকট্রন থাকে সে পুরোপুরি পূর্ণ থাকলেই স্থিতিশীল অবস্থায় থাকে। এখন d অরবিটালে 9টা ইলেকট্রন আছে, মানে কি তার d অরবিটালে অর্থাৎ একটা ইলেকট্রন শর্টেজ আছে।
স্থিতিশীল অবস্থা থেকে। সুতরাং সে s অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে সে তার ইলেকট্রন বিন্যাসটা হবে তখন 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 4s1 3d10। এই যে দেখো, তার মানে d অরবিটাল পুরোপুরি পূর্ণ করলো, কিন্তু s অরবিটাল একটা ইলেকট্রন হয়ে গেল। কিন্তু আমাদের আহ্বায়ক নীতি অনুসারে কথা ছিল যে নিম্ন শক্তি স্তর পুরোপুরি পূর্ণ হওয়ার পরে বাকিগুলো উচ্চ শক্তি স্তরে যাবে। কিন্তু এখানে ব্যতিক্রমটা হলো কি জন্য? d অরবিটালের স্থিতিশীলতার জন্য। তাহলে এটাও আমি ফাইনালি আরেকটু সাজিয়ে লিখতে পারি, তাহলে সেটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4 3d10 তারপরে 4s1। তাহলে এই ক্ষেত্রে তাও আহ্বায়ক নীতির ব্যতিক্রমটা কেন হলো? তাহলে আহ্বায়ক নীতির ব্যতিক্রম হলো d অরবিটালকে স্থিতিশীল করার জন্য, d অরবিটালকে পুরোপুরি পূর্ণ করার জন্য s অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে d অরবিটালে চলে গেছে। সুতরাং এটাতে নিম্ন শক্তি স্তর অর্থাৎ 4s অরবিটাল পুরোপুরি পূর্ণ না হয়ে কিন্তু d অরবিটালে গেছে। সুতরাং এটাও কিন্তু আহ্বায়ক নীতির ব্যতিক্রম। তাহলে এই ক্ষেত্রে আমরা এই মৌলগুলোর ক্ষেত্রে অর্থাৎ এই দুইটার মৌলের ক্ষেত্রে আহ্বায়ক নীতির ব্যতিক্রম দেখাই। আমাদের উপরের দিকে আরো বেশ কিছু মৌল আছে যাদের আহ্বায়ক নীতির ব্যতিক্রম আছে, কিন্তু আমাদের লেভেলে অন্তত আমাদের এই যে ইন্টার পরীক্ষায় এই পর্যন্তই সবচেয়ে বেশি আসে। এর মধ্যে আরেকটা জিনিস বলি, সেটা অনেক সময় এই আহ্বায়ক নীতি থেকে কিন্তু এরকম কিছু প্রশ্ন আসে, যেমন পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি, পটাশিয়ামের আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 এবং তার 19তম ইলেকট্রনটি 4s এ যায় কেন, 4s1 এ যায়, 3d তে না গিয়ে 4s এ যায় কেন? অর্থাৎ আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে সেক্ষেত্রে 1s2 2s2 2p6 2p6 তারপরে 3s2 3p6, আমরা জানি যে 3s এর পরে 3p, এরপরে 4s এ একটা ইলেকট্রন। দেখো আমার এখানে 10 10 2 12 12 হচ্ছে 18, তাহলে 19তম ইলেকট্রনটি আমি তো জানি 3p এর পরে 3d আছে, কিন্তু 3d এবং 4s এর মধ্যে তখন আমরা আবার আগের মতো 4s এবং 3d এই দুটার মধ্যে কার শক্তি বেশি কার শক্তি কম সেটা আমাকে হিসাব করতে হবে n প্লাস l এর মান দ্বারা। তার মানে 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান হচ্ছে 4 প্লাস 0 ইকুয়ালস 4, আর অন্যদিকে 3d এর ক্ষেত্রে 3 প্লাস 2 ইকুয়ালস 5। তাহলে যেহেতু 4s এর শক্তির মান কম, কারণ n প্লাস l এর ভ্যালুটা কম, সুতরাং এখানে আগে ইলেকট্রন যাবে, সেজন্য পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায়। আবার একইভাবে আরেকটা প্রশ্ন অনেক সময় আসতে পারে যে রুবিডিয়ামের 37তম ইলেকট্রনটি, রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 37, তাহলে 37 এই ইলেকট্রনটা তাও 5s এ যায় কেন, 4d তে না গিয়ে 5s এ যায় কেন? সেটারও কিন্তু ব্যাখ্যা সেম, অর্থাৎ 5s এর ক্ষেত্রে আমার n প্লাস l এর মান হচ্ছে 5 প্লাস 0 ইকুয়ালস 5, অন্যদিকে 4d এর ক্ষেত্রে সেটা হচ্ছে 4 প্লাস 2 ইকুয়ালস 6। তাহলে যেহেতু আমার 5s এর n প্লাস l এর মান কম, সুতরাং এখানে আগে ইলেকট্রন যাবে, এখানে পরে ইলেকট্রন যাবে। সে কারণে আমাদের এই দুইটা প্রশ্ন, বিশেষ করে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 4s এ যায় কেন আর রুবিডিয়ামের 37তম ইলেকট্রনটি 5s এ যায় কেন? এর মধ্যে তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ইন্টার লেভেলে মোটামুটি 1 থেকে অন্ততপক্ষে 54 পর্যন্ত মৌল যেগুলো আছে, 1 থেকে 54 পর্যন্ত মৌলগুলো তোমরা সিরিয়ালি শিখে নিবা, অনেক ক্ষেত্রে কাজ দেবে। এখন তুমি হয়তো চিন্তা করতে পারো যে এগুলো এত কঠিন, কিন্তু পৃথিবীতে কঠিন বলে কিছু নাই। আমি নিজেও 1 থেকে শুরু করে 118টা পর্যন্ত মৌল মুখস্থ করছি। তোমরা এই লকডাউনের এই পজিশনে যেহেতু তেমন কোনো কাজকর্ম নাই, সুতরাং এই সময় বসে বসে 1 থেকে 118 পর্যন্ত মৌল পারলে শিখে ফেলো, 2 দিনের ব্যাপার। একটু দেখবা কোনো ছন্দবন্ধ বানাই যদি কোনো কিছু ইয়ে করতে পারো তাহলে খুব ইজিলি মুখস্থ হয়ে যাবে। যেমন আমি নিজেও কোনো এক সময় ছন্দ দিয়ে দিয়েই কিন্তু এই মৌলগুলো মুখস্থ করছিলাম। সুতরাং আশা করি তোমরাও পারবা, কারণ মানুষের অসাধ্য বলে কিছুই নাই। তাহলে দেখো আমরা আহ্বায়ক নীতিটা মোটামুটি কমপ্লিট করলাম। তাহলে আহ্বায়ক নীতিতে যত ধরনের প্রশ্ন আসবে, অর্থাৎ আহ্বায়ক নীতির কি, আহ্বায়ক নীতিটা এটা কোন দেশি শব্দ, আহ্বায়ক অর্থাৎ এটা কোনো বিজ্ঞানীর নাম কিনা, অথবা আহ্বায়ক নীতিটা
কোন সূত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে n+l এর নিয়ম দ্বারা। এরপরে আবার মাঝে মধ্যে প্রশ্ন আসে, অনেক সময় এরকম হয় যে কয়েকটা অরবিটাল দিয়ে দিল, আবার 1s, তারপরে 5p, তারপরে 3s, 2p, তারপরে 3d, এরপরে 4p, অনেকগুলো অরবিটাল দেওয়া হলো, বললো যে এটা শক্তির ক্রমানুসারে সাজিয়ে দেখো। তাহলে কিছুক্ষণ আগে কিন্তু আমি বলছিলাম 1s এর ক্ষেত্রে এটা হচ্ছে 1, 5p এর ক্ষেত্রে 5 + 1 তার মানে 6, 3s এর ক্ষেত্রে সেটার মান হবে 3 + 0 তাও 3, আর 2p এর ক্ষেত্রে তাও 3, 3d এর ক্ষেত্রে 3 + 2 = 5, 4p এর ক্ষেত্রে তাও 5। তাহলে আমরা যখন এইভাবে পাবো 1 6 3 3 5 5, তার মানে 3 দুইবার আছে, 5 দুইবার আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমেই স্টার্ট করতে হবে, যেহেতু 1টা 1s টাই প্রথমে, আমি এটাই প্রথমে লিখবো, তারপর লেস দেন চিহ্নটা, তারপরে আসছে আমাদের 3 এর মধ্যে আবার দুইটা আছে, যেটা একটা 3s একটা 2p, তাহলে সেক্ষেত্রে যার n এর মান কম, অর্থাৎ 2p টাই প্রথমে, তারপরে 3s চলে গেল আমার 1 3 3 এগুলো চলে গেল, এরপরে 5 5, তারপরে 6, তারপর 5 এর মধ্যে আবার 3d 4p, সুতরাং 3 এটা n এর মান কম, সুতরাং 3d প্রথমে, তারপরে 4p, তাও হয়ে গেল আমার 5 5 চলে গেল, আর আছে 6, সুতরাং অর্থাৎ আমরা খুব সহজে এই নিয়মটা ফলো করে n+l এর নিয়ম ফলো করে আমরা অরবিটালগুলোকে সাজিয়ে লিখতে পারি। আবার কেউ যদি এটা আগেই আমি কিন্তু বলছিলাম যেখানে সবচেয়ে বড় হচ্ছে এটা, আমি যদি লিখি না, আমি প্রথমেই 5p দিয়ে তারপরে গ্রেটার দেন এই চিহ্নটা দিব, কিন্তু এই চিহ্নটা দিব না, কারণ আমাদের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু নিম্ন শক্তি স্তর থেকে শুরু করে আমরা উপরের শক্তি স্তরে যাই, কখনো উপরের শক্তি স্তর দিয়ে তারপরে আমরা ধীরে ধীরে নিম্ন শক্তি স্তরে আসি না। সুতরাং এই নিয়মটাই কারেক্ট, এই নিয়মটা ভুল, সুতরাং এটা ফলো করব না। ঠিক আছে, তাহলে গেল আমাদের আউটবাউন্ড নীতি। আউটবাউন্ড নীতি সম্পর্কে আমাদের এর বাইরে আর তেমন কিছু নাই। আর কোনো যদি প্রশ্ন থাকে সেটা আমার এই মেসেজে তোমরা ইনবক্সে দিয়ে জানাবা। আর একটা জিনিস আবারও বলি, সেটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেটাতে তোমরা এই আমার যতগুলো লেকচার আছে সবগুলো এখানে পাবা, এবং ওগুলাতে অন্ততপক্ষে ইউটিউব চ্যানেলটা তোমরা নিজেরা একটু সাবস্ক্রাইব করে নিবা, লাইক দিবা, কমেন্ট করবা, এবং অন্যান্য বন্ধুদের সাথে সেটা শেয়ার করবা। তাহলে তোমরা আপডেট যে কোনো জিনিস পেয়ে যাবা। হয়তো একটা ক্লাস তুমি মিস করছো, কোন ক্লাসটা কখন হচ্ছে। আবার যেহেতু আমি এর মধ্যে অলরেডি ডিসিশন নিছি যে 9 10 এর যতগুলো চ্যাপ্টার আছে সবগুলা সিরিয়ালি কিন্তু আমি নিব, এবং সেখানে যত প্রশ্ন আছে আমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করে কিন্তু সেখানে মানে বিভিন্ন দিন যখনই সময় পাই তখন সেখানে দিয়ে দিব। সুতরাং তোমরা যারা ইন্টার আছো, তারা ছোট ভাই বোন কিংবা আত্মীয়স্বজন যারাই আছে তাদেরকে সেটা রেফার করতে পারবা অন্তত। আর যাই হোক, এটা তো ক্ষতি কিছু হচ্ছে না, তুমি অন্তত মানে এই জিনিসগুলো ফলো করে, আর যাই হোক অন্তত এই সময়ে যখন কেউ কিছু কোনো টিচারের কাছে যেতে পারতেছে না, কোনো টিচার মানে হোম টিউটর নাই, একদম পুরো শিক্ষা ব্যবস্থাটা একদম মানে মারাত্মক বিপর্যয়ের মুখে, সেক্ষেত্রে অন্তত আমার এই জিনিসগুলো ফলো করে কেমিস্ট্রিতে কিছুটা হইলেও উপকার পাইতে পারো। এবার আসো আমরা দ্বিতীয় যেটা করবো সেটা হচ্ছে পলির বর্জন নীতি। ইংরেজিতে যেটা হচ্ছে পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এক্সক্লুশন, এক্সক্লুড শব্দের অর্থ হচ্ছে বাদ দেওয়া, তাহলে এক্সক্লুশন প্রিন্সিপাল। দেখো অনেকে আবার এই পলির বর্জন নীতি এটাকে আবার পাউলির বর্জন নীতিও বলে। তাহলে এখানে যেন বিভ্রান্তির অবকাশ না থাকে সেজন্য আমি এটা ক্লিয়ার করছি, যেটা উচ্চারণটা PAULI দেওয়াতে এখানে আমাদের মানে বাঙালি রাইটারটা কেউ কেউ পলি উচ্চারণ করে, আবার কেউ কেউ পাউলি উচ্চারণ করে, সুতরাং দুইটাই কারেক্ট, এখানে কোনো বিভ্রান্তি হওয়ার কোনো অবকাশ নাই। আর এক্সক্লুশন মানে হচ্ছে বর্জন বা বাদ দেওয়া, আর প্রিন্সিপাল নীতি, যেটা তোমরা তো এই শব্দটা সম্পর্কে অনেকেই পরিচিত আছো। এই যে প্রিন্সিপাল, ইংরেজিও একটু এই সুযোগ শিখিয়ে দিই, সেটা হচ্ছে এই প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে প্রধান বা অধ্যক্ষ, আর এই প্রিন্সিপাল হচ্ছে নীতি। কারণ কয়েকদিন আগে আমার কলেজে এক স্টুডেন্ট এই যে মানে প্রিন্সিপাল করছে এইভাবে, কিন্তু সুতরাং এই ভুলগুলো ছোটখাটো ভুলগুলো করিও না। আর যাই হোক, পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বা পলির বর্জন নীতি, এই নীতিটা কি সেটা দেখো। আমি প্রথমে সংজ্ঞাটা বলি, কোনো পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না।
আবারও বলি, কোনো পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না। তাহলে সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে, চতুর্থটা অবশ্যই ভিন্ন হবে। এই কথাটা একটু ভালো করে দেখো। ধরো আমি আগেই বলছি যে কোনো পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য। এখন আমি যদি উদাহরণ হিসেবে হাইড্রোজেন নিই, হাইড্রোজেনকে উদাহরণ হিসেবে নেওয়া যাবে না। এই জন্য যে, কারণ আমরা জানি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 এবং তার ইলেকট্রন আছে একটা। কারণ আমরা আগেই বলছি যে কোনো পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য, তাহলে আমাকে এমন একটা মৌল নিতে হবে যার কমপক্ষে দুটি ইলেকট্রন আছে। তাহলে সেই হিসেবে আমি হিলিয়ামটাই নিলাম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 এবং সেখানে আমরা জানি যে 1s2 ইলেকট্রন দুইটা আছে, s অরবিটালে 1s2। তাহলে এই দুটো ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান, 4টা কোয়ান্টাম সংখ্যার মান তোমরা অলরেডি জানো। আমরা জানি যে কোন একটা পরমাণুর 4টা কোয়ান্টাম সংখ্যা আছে, তার মধ্যে নাম্বার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে n দিয়ে প্রকাশ করা হয়। তারপরে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলা হয়, যেটাকে l দিয়ে প্রকাশ করা হয়। তারপর হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে স্মল m দিয়ে প্রকাশ করা হয়। এগুলো সবগুলো কিন্তু স্মল লেটার। তাহলে n প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, n হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং সর্বশেষ s বা স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আমরা যে স্পিন বল বলি, এই যে সেটা হচ্ছে ঘূর্ণন। তাহলে দেখো আমার এখানে যে দুটো ইলেকট্রন আছে তার মধ্যে প্রথম ইলেকট্রন এবং দ্বিতীয় ইলেকট্রন, দুটো ইলেকট্রনই কিন্তু এখানে আছে 1s2 এর মধ্যে। তাহলে আমি যদি প্রথম ইলেকট্রনের জন্য n এর মান ধরি, তাহলে n এর মান হচ্ছে 1। যেহেতু আমরা আগে বলছি n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা।